দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। বলা হয় মানুষের সবশেষ ভরসার জায়গা হচ্ছে আদালত বা বিচার বিভাগ। যদি রাষ্ট্রের কোথাও তিনি অন্যায্যতার শিকার হন, অবিচারের শিকার হন, তাহলে কোথাও বিচার না পেলে শেষ পর্যন্ত আদালতে কিংবা উচ্চ আদালতে গেলে অন্তত তিনি ন্যায় বিচারটি পাবেন। এখন প্রশ্ন হলো যে বছরের পর বছর ধরে আমাদের বিচার বিভাগে গিয়ে সাধারণ মানুষ দলমত নির্বিশেষে সেই ন্যায় বিচারটি পেয়েছেন কিনা, বিশেষ করে রাজনৈতিক মামলাগুলোর ক্ষেত্রে কি হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো, বাংলাদেশের সবচেয়ে বড় আইনশৃঙ্খলা বাহিনী হচ্ছে পুলিশ। সেই পুলিশ বাহিনীকে বলা হয় জনগণের বন্ধু, কিন্তু আমরা সাধারণ মানুষের যে ধারণা কিংবা পারসেপশন পুলিশ বাহিনী সম্পর্কে সেটি কেমন, এবং সাম্প্রতিক যে গণঅভ্যুত্থান হয়ে গেল সেখানে আমরা দেখলাম যে পুলিশ বাহিনীর সদস্যরা এবং থানাগুলো আক্রান্ত হয়েছে। কেন পুলিশ কেন জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো? এখান থেকে বেরোনোর উপায়টা কি? আজকে এই দুটি বিষয়ে আমরা কথা বলতে চাইব, যে বিচার বিভাগ এবং পুলিশের যে সংস্কার, অর্থাৎ এখন এই অভ্যুত্থানের পরে যে শব্দটি নিয়ে অনেক বেশি কথা হচ্ছে রাষ্ট্র সংস্কার, সেই রাষ্ট্র সংস্কারের একটি বড় জায়গা হচ্ছে বিচার বিভাগের সংস্কার, পুলিশ বাহিনীর সংস্কার। সেটি কি করে হবে? আমাদের সঙ্গে আছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক, স্বাগত। আছেন আইনজীবী, সংবিধান গবেষক এবং রাষ্ট্রচিন্তার প্রতিষ্ঠাতা হাসনাত কাইয়ুম, স্বাগত। ধন্যবাদ। আমি এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে কাজ করি। রাষ্ট্র সংস্কার আন্দোলনে আপনি যুক্ত। জি, একটা খুব বড় এবং খুব ব্যতিক্রমী ঘটনা সম্ভবত সারা পৃথিবীর ইতিহাসেই ঘটে গেল, যে একসঙ্গে আপিল বিভাগের 6 জন বিচারপতি, প্রধান বিচারপতি সহ ওনারা পদত্যাগ করলেন। হাইকোর্ট থেকে একজন বিচারপতিকে এনে প্রধান বিচারপতি করা হলো। এই ঘটনাটা বাংলাদেশের মধ্যে পৃথিবীর ইতিহাসই হয়তো বিরল। এই ঘটনাটা কি মেসেজ দেয় আসলে বিচার বিভাগের জন্য? আমি বলবো না, আসলে অনেককে ধন্যবাদ আপনাকে। প্রথমত, বাংলাদেশ কেবলমাত্র বিচার বিভাগের প্রশ্নে না, অনেক প্রশ্নই হচ্ছে একদম ব্যতিক্রম। আপনি যদি এই যে ছাত্র গণ অভ্যুত্থান হইল ওটাকেও যদি ধরেন, সাম্প্রতিক সময়ে সারা দুনিয়া জুড়ে যত ছাত্র আন্দোলন হচ্ছে তার সাথে আসলে মিলাতে পারবে না। কিংবা ধরেন এই ছাত্র আন্দোলনের প্রাণ দেওয়ার যে সংস্কৃতি, যখন আসলে এটা আপনি দেখবেন যে আবু সাইদ যেইভাবে আসলে বন্দুকের সামনে একদমই বুক পেতে দাঁড়িয়ে থাকা এবং গুলিবিদ্ধ হওয়ার পরেও দাঁড়িয়ে থাকা, যতক্ষণ দেহে আছে প্রাণ, এটা কবিতার মতো না, কবিতার চাইতে অধিক সত্য হয়ে ওঠে যখন আসলে বাস্তব। এবং এটা এই সরকারের এর আগে পর্যন্ত কেবলমাত্র তার হাতিয়ার ছিল ভয়। আবু সাইদ আসলে প্রথম ভয়টাকে ভেঙে দিল, এবং তারপরে দেখবেন যে বন্দুকের সামনে আসলে ছাত্র যুবকেরা অবাক ভয় নেই। বন্দুক একসময় ক্লান্ত হয়েছে, কিন্তু ছাত্ররা আসলে বুক পেতে দিতে আসলে আর কার্পণ্য করে নাই। এইভাবে যে একটা ধরেন যারা একটা দেশের নিজেদের নাগরিকদের উপরে প্রায় যুদ্ধ ঘোষণা করলো। আমি নিজে গুলিবিদ্ধ ছিলাম ওই দিন, 19 তারিখে আমি গুলিবিদ্ধ। আমাকে আসলে নিয়ে আসা হইলো গণস্বাস্থ্য কেন্দ্রে, আমি সহ আমাদের আরেকজনের মাথায় রাবার বুলেট আমার পায়ে এবং হাতে লাগলো। তো যেটা হইল, এরপরে আমি 71-এর পরে আর আমি কোনোদিন এরকম দেখি নাই যে আসলে হেলিকপ্টার থেকে এক ধরনের ধরেন, এটা সিনেমায় যেরকম আমরা দেখি, জাস্ট হচ্ছে আমাদের হাসপাতালের সামনের দিকের রাস্তায়, পেছনের দিকের রাস্তায় এরকম ধরেন মুহুর্মুহু যেটাকে বলে সেরকম ধরেন হেলিকপ্টার গানশিপ থেকে গুলি হচ্ছে, সাউন্ড গ্রেনেড হচ্ছে, নিচে আসলে গুলি হচ্ছে, এবং ল্যাবেডের সামনে একজন মারা গেল, ভেতরে একজন মারা গেল। এটা মনে হচ্ছিল যে আসলে একেবারেই একটা অন্য, আমরা যেটা আসলে ইসরায়েলে দেখতেছিলাম যে আসলে গাজায় আসলে বাচ্চাদেরকে আক্রমণ করে শেষ করে দেওয়া হচ্ছে, ঠিক একই জিনিস ইসরায়েল না হয়ে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের আসলে আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশের মানুষের উপর করছিল। এইটাকে যে রুখে দেওয়া যায়, বন্দুককে রুখে দেওয়া যায় বুক দিয়ে, এরকম জিনিস তো এর আগে আপনি আসলে আর দেখা যায়নি। আমি 71-এ তো যথেষ্ট বড়, আমি ক্যাম্পেই থাকতাম। 71-এর যুদ্ধটা আমি খুব পরিষ্কারভাবে আমার মনে আছে, কারণ আমার বাবা এই যুদ্ধের মধ্যে খুব বড়, আমাদের অঞ্চলের খুব বড় ফাইটারদের একজন, এবং আমাদের কোথাও শেল্টার ছিল না, আমরা পরে ক্যাম্পে থাকতাম। তো আমি ওই সময়টাও দেখেছি খুব ভালো করে। আমি 71-এর পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে ধরেন, এমনকি হাসিনার সরকারের তো 3 টার্ম আমরা দেখলাম, উনি নিজেও, ওনার সরকারও ধরেন এর আগে কখনো এই মাত্রায় আসেনি। সো এইটার যে প্রতিক্রিয়া হওয়ার কথা, এইগুলি যে আসলে এইবার যে আসলে শেখ হাসিনার যে রেজিম, এটা টিকে থাকার ক্ষেত্রে একটা ছিল পুলিশ, আর
এই প্রথমবার বিচার বিভাগকে একদম ধরেন জনগণের বিপক্ষে ব্যবহার করা হলো। এর আগে পর্যন্ত সবসময় জনগণের পক্ষে ছিল বিচার বিভাগ। সামরিক শাসকদের বিরুদ্ধে, শাসকদের বিরুদ্ধে বিচার বিভাগ, অন্তত সর্বোচ্চ যে আদালত, সে আদালত সবসময় কোনো না কোনোভাবে তার শত সীমাবদ্ধতার সত্ত্বেও তার টোনটা ছিল সে জনগণের পক্ষে থাকে। এইবারই প্রথম সে জনগণের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিল, এবং এই সরকার সবচাইতে বেশি যেটাকে ব্যবহার করছে সেটা বিচার বিভাগ। পুলিশকে ব্যবহার করে, সবসময় করে। তো পুলিশের ব্যবহারটা এবার ছিল নিপীড়নের চাইতেও বেশি রাজনৈতিক ব্যবহার, মানে ভোটে জিতার জন্য পুলিশকে ব্যবহার করা, ভোট ছিনতাইয়ের জন্য। আর বিচার বিভাগকে আসলে দমনটাকে আসলে বৈধ করার জন্যে, যাকে তাকে আসলে ধরে এনে যখন তখন আসলে জেলে ঢুকিয়ে দেওয়ার জন্য, দায়ী করার জন্য সমস্ত একদম হাস্যকর মামলায় ধরেন তাদেরকে রিমান্ড দেওয়া, তাদেরকে জেলে পাঠানো, তাদেরকে রায় দেওয়া, এইগুলি বিচার বিভাগ, উচ্চ আদালত, নিম্ন আদালত সাইমালটেনিয়াসলি এই কাজটা করেছে। যে জন্যে আজকে পর্যন্ত বিচার বিভাগ, আপনি 6 জনের কথা বলছেন, এখানে তো থামে নেই আসলে এটা জায়গাটা। আপনি এইখানে থামলে আসলে এই বিচার বিভাগকে দিয়ে মানুষের পক্ষে কাজ করতে পারবেন কি না, এখানে যথেষ্ট সন্দেহ আছে। সো আমি আপনার যে প্রথম প্রশ্ন যেটা বলছিলাম, যে এরা নিজেরা আসলে নিজেদেরকে এরকম একটা জায়গায় নিয়ে এসছে। এবং আপনি যদি সিনহাবাবুর সাথে এখানকার সরকার যে আচরণটা করলো, উনি তো চিফ জাস্টিস অফ বাংলাদেশ, তো উনি তো নিজের যে ক্লেমটা যে ওনাকে আসলে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে, ওনাকে সিনেমা স্টাইলে জিম্মি করা হয়েছে, সেইভাবে তার কাছ থেকে পদত্যাগপত্র আদায় করা হয়েছে, তার ফ্যামিলি মেম্বারদেরকে জিম্মি করে, এবং ইন্টারন্যাশনাল একটা গ্যাংয়ের মতো কাজ করেছে সরকার, সেটা নিয়ে সরকার তো কখনো আপত্তি করে নাই, সে তো বলে নাই যে এটা করে নাই, আমাদের স্বীকৃত। তো আপনি যখন আসলে একজন চিফ জাস্টিস অফ বাংলাদেশকে ধরেন একজন পুলিশকে দিয়ে নিপীড়ন করাবে, সেটার প্রতিক্রিয়া আসলে যা হওয়ার কথা ছিল, আমি বাংলাদেশের মানুষকে অনেক বেশি আসলে ধন্যবাদ দিতে চাই, অভিবাদন জানাতে চাই যে তারা অনেক বেশি ধৈর্যশীল। মানে আওয়ামী লীগ নিজে বলতেন, আমি এই কথাটা বলে শেষ করি, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল নিজে বলতেন যে এখানে পাওয়ার ট্রান্সফারের পরে অন্তত 1 লক্ষ আওয়ামী লীগারকে খুন করা হবে। আমি এখানে একজন আওয়ামী লীগার কেউ আসলে পাওয়ার ট্রান্সফারের পরে খুন করা হয় না। সো বাংলাদেশের মানুষকে আপনার ধরেন অনেক কারণে আসলে ইউনিক বলতে হবে, অনেক কারণে ধন্যবাদ দিতে একটা হবে। বড় বিষয়ে 7 দিন পুলিশ ছিল না রাস্তায়, কিন্তু সেই অনুযায়ী খুব ম্যাসাকার কিছু হয় না, মানুষ সচেতন ছিল, সতর্ক ছিল। অনেক ভাই এই জায়গা থেকে, কাম্বরের জায়গা থেকে, তার মানে বিচার বিভাগে যে ঘটনাটা ঘটলো তিনি যা বললেন সামারিটা যদি আমি বুঝি যে ওনারা নিজেরা এই পরিস্থিতি তৈরি করেছেন। এটা আসলে একটা জিনিস যেটা হয়েছে যে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি তো 7 দিন হলো রাষ্ট্রের পক্ষের আইনজীবী হয়েছি। গতকালকে একটা মামলা দেখলাম, এক ভদ্রলোককে 2016 সাল থেকে জেলে আটকানো আছে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের আন্ডারে। তার বিরুদ্ধে অভিযোগ কি যে তিনি বিএনপির একজন বড় হাইকমান্ডের লিডার, চিরাঙে বাড়ি, তিনি পুলিশের দিকে একটি ইট ছুঁড়েছেন, সেই কারণে তার নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এবং হাইকোর্ট তাকে একবার বেল দিল, আমাদের তৎকালীন যিনি চেম্বার জাজ ছিলেন তিনি সেটাকে স্থগিত করলেন, অ্যাপিলেট ডিভিশন এটাকে পুরো স্টেটাকে বহাল রাখলেন। সো এইরকম অনেকগুলো কেস আমরা দেখছি। আরেকটা যেটা দেখেছি যে 2002 সালের একটা ঘটনায় 2014 সালে এসে এক ভদ্রলোক বললেন যে আমি মামলা করছি কারণ আমি দেখেছিলাম যে এরা একসাথে প্রবাবলি আপনার সাতক্ষীরাতে প্রায় 47 জন না কতজনের নামে মামলা দিলেন যে 2টো গুলির খোসা দিয়ে যে এরা শেখ হাসিনাকে মারতে চেয়েছিল করেছেন। 12 বছর পরে পুলিশ কোনো কিছু উদ্ধার করতে পারেনি, ওই ভদ্রলোকের কাছে 2টো গুলির খোসা ছিল, সেই 2টো গুলির খোসা দিয়ে। তো আজকে সেই মামলাগুলো স্থগিত হয়েছে এবং হয়েছে। তো এইরকমভাবে বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে। এবং এখানে আরেকটা যেটা জিনিস হয়েছে যে আপনি একটা প্রশ্ন করছিলেন যে হাইকোর্ট থেকে সরাসরি নিয়ে এসে আপিল বিভাগে, এটার আগে একটা উদাহরণ রয়েছে যে কোনো মানে ইভেন কোনো জাজকে না, সরাসরি আইনজীবীকে এনে, সিনিয়র আইনজীবীকে এনে পাকিস্তানে প্রধান বিচারপতি করা হয়েছিল, কারণ ওখানে ওই একই রকমের একটা অনাস্থা চলে এসেছিল। এবং এখন বর্তমানে যিনি আমাদের প্রধান বিচারপতি জাস্টিস সৈয়দ রেফাত আহমেদ, উনি কিন্তু অনেক আগেই আপিল বিভাগে যাওয়ার কথা ছিল, শুধুমাত্র তার অ্যাপয়েন্টমেন্টটা
একটা ভিন্ন রেজিমের সময় হয়েছিল বলে তাকে বারংবার মানে ধরে নেওয়া হচ্ছে তিনি ওই রাজনৈতিক মতাদর্শের লোক। ধরে নেওয়া হয়েছে, কিন্তু আমরা যারা কোর্টে আছি, আমরা সবাই জানি যে ওনার মতো নির্দলীয় এবং নির্মোহ লোক হয় না। এবং অক্সফোর্ডে পড়াশোনা করা মানুষ। এক্স্যাক্টলি। না, অক্সফোর্ডে পড়াশোনা করলে যে রাজনীতি করতে পারবে না সেটা না, আমরা ধরে নিচ্ছি যে অক্সফোর্ডে মানে একটা লেভেল অফ স্ট্যান্ডার্ড থাকতে হয়। এক্স্যাক্টলি। অ্যান্ড জাস্টিস রেফাত সাহেব, আমরা সবাই জানি যে কখনোই কোনো মানে পলিটিক্যাল কোনো কিছু উনি কখনো দেখেন না। এখন গত 7 দিনে যদি হাসনাত ভাই আপনি যদি কোর্টে যেয়ে থাকেন, দেখবেন যে আমাদের অ্যাপিলেট ডিভিশনের চেহারা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন ডাইরেক্টলি ওনাদেরও জাজমেন্টের সমালোচনা করতে পারছি, সব কিছু করতে পারছি। গত 2 দিনে ওনারা একটা অর্ডার দেওয়ার পরে আইনজীবীরা সবাই বলছে এটা বোধহয় ঠিক হচ্ছে না, অ্যান্ড দে কারেক্টেড দেমসেলফ রাইট দেয়ার, যেটা আগে আমরা হয়তো মুখ ফুটে বলার সাহস করতে পারতাম না। যে বিচার বিভাগের বিরুদ্ধে বলা, উনি প্রথম থেকে, উনি যখন থেকে এলিভেটেড হয়েছে, এক্স্যাক্টলি প্রথম থেকে ওনার এই প্র্যাকটিসটা ছিল যে আমি ওনার কোর্টে মামলা করেছি, উনি ধরেন রায় দিয়েছেন, তারপরে আবার উনি নিজে যদি নিজেই দেখেছেন যে এটা হয়তো ঠিক হচ্ছে না, উনি আবার ডেকে নেন, আবার ডেকে এনে ওনার মতো এটা বোধহয় নেই। সো দ্যাট ইজ দেয়ার। আর সবচেয়ে বড় পরিবর্তনটা যেটা করছেন, 5 তারিখের আগে আমি কোনো টেলিভিশনে এসে এইভাবে কথা বলবো এটা আমি চিন্তা করতে পারিনি। তার মানে কি পরিবর্তনের সূচনাটা হয়েছে, তাই তো? অবশ্যই। ওকে, একটা বিরতি নিয়ে আসছি, আরো একটু ডিটেইল যাবো যে আসলে কোথায় কোথায় পরিবর্তনটা আরো লাগবে। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলো, সঙ্গে থাকবেন, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি বিচার বিভাগে পুলিশের সংস্কার কি করে হবে। আমাদের সঙ্গে আছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক এবং সংবিধান গবেষক আইনজীবী হাসনাত কাইম। কাইম ভাই, বিরতির আগে অনিক আর হক যে জায়গাটা ছিলেন যে পরিবর্তনের সূচনাটা হয়েছে বলে মনে করছেন বা বিশ্বাস করছেন, এখন প্রশ্ন হলো যে যেই পরিস্থিতিটা হলো বিচার বিভাগে, এটি কি বিচারক মানে হাইকোর্টের বা বিলেট ডিভিশনে বিচারক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাটা প্রধান ছিল বলেই আজকে এটা হলো, ব্যাপারটা এরকম? এবং এখন যে পরিবর্তনটা হচ্ছে, আপনি কি মনে করবেন যে এখানে রাজনৈতিক বিবেচনা নাই? না, প্রবলেমটা হচ্ছে যে আসলে রাজনৈতিক বিবেচনাটা প্রধান ছিল শুধুমাত্র এটা না। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে যেগুলিকে আমরা রাজনীতি বলছি, এগুলি কোনোটা রাজনীতি নাই। রাজনৈতিক বিবেচনা এর আগেও বিবেচিত হইতো। তো রাজনীতিকে যখন আসলে মাফিয়ারা দখল করে, রাজনৈতিক দল যখন আসলে মাফিয়াদের প্রপার্টি হয়, এবং তারা মাফিয়ারা যখন আসলে সমস্ত রাষ্ট্রের উপরে কর্তৃত্ব করে, তখন আসলে বিচারক হিসেবে যাদেরকে নেয়, এবং বিচারের যদি আসলে কোনো পদ্ধতি না থাকে বিচারক নিয়োগের, এটা যদি কেবলমাত্র নির্বাহীর পছন্দের অপছন্দের বিষয় হয়, তখন বিষয়টাকে আসলে কোনোভাবে এটা থেকে রেহাই পাওয়ার আসলে পথ নাই। আমার মনে আছে, আমি প্রথম দিকে অনেকদিন পর্যন্ত আমি খুব বিস্মিত হইতাম যে সারা দেশ এরকম পৌঁছে গেছে, তো হাইকোর্ট কিভাবে এখনো পর্যন্ত অনেকটাই তো কোনো পর্যন্ত নাক উঁচু করে, যদি আমরা সিনহা সাহেবের ভাষা বলি, যে তখনও পর্যন্ত নাক টুকু সে জাগিয়ে চলতেছিল, 16th অ্যামেন্ডমেন্টে যে ল্যাঙ্গুয়েজটা সে ইউজ করছিল। কিন্তু এটা তো একটা সময় গিয়ে শেষ হয়, এবং এই রেজিম তো 5 বছর না, এই রেজিম তো ইনফ্যাক্ট 20 বছর। এই 20 বছর ধরে তারা যেটা করছে, এটা দলীয় আনুগত্য হইলেও এই দলের মধ্যেও ধরেন ভালো মানুষ, যোগ্য মানুষ যারা আছেন, তাদের তুলনায় ভালো মানুষেরা তো আছেন, তাদের তুলনায় যোগ্য মানুষেরা আছেন, কিন্তু যেই মানুষ ব্যক্তিত্ব সম্পন্ন, যেই মানুষ ধরেন দলদাস হইতে পারবে না, দলের প্রতি অন্ধ আনুগত্য যে আসলে দেখাতে পারবে না, সে দল করার পরে তো ওই লোকটার পক্ষে আসলে জজ হওয়ার এই প্রক্রিয়ার মধ্যে সম্ভব থাকে না। সো আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের বিচার বিভাগ বলতে যে জিনিসটা, এইটাই সবচেয়ে বেশি নষ্ট হয়েছে, কারণ ওইখানে কোনো ধরনের ব্যালেন্সই নাই। আপনার একজন পিয়ন অ্যাপয়েন্ট করতে হইলেও কোনো না কোনো একটা প্রক্রিয়া আপনি আসলে মেনটেন করেন। আমাদের শুধুমাত্র আমাদের 10 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স আছে কিনা, এইটুকু হচ্ছে আমার আসলে এনলিস্টমেন্ট থেকে এটা আমাদের যোগ্যতা। বাকি পুরো বিষয়টাই হচ্ছে যারা আসলে অ্যাপয়েন্ট করে তাদের আসলে ইচ্ছা অনিচ্ছা। তো সেইটার সর্বোচ্চ প্রয়োগ অর্থনীতিতে যদি ধরেন আপনার এক লোক ধরেন 95,000 কোটি টাকা নিয়ে গেছে ধরেন, এইটা যেরকম অর্থনীতিতে হয়েছে, শিক্ষা যেরকম ধরেন একটা পরীক্ষা টরীক্ষা কিছুর দরকার নেই, কাকে জিপি, বিচার বিভাগ এটা সবচেয়ে বেশি হয়েছে। এখন তাহলে এই যে সিনারিওটা ছিল, এখন কি মনে হয় যে এর বাইরে আমরা যেতে পারছি? এখনো পর্যন্ত আমরা ধরেন এইটার বাইরে যাইতে পারতেছি এরকম, কিন্তু কোথাও আমাদের থামার একটা প্রয়োজন ছিল। আমার মনে হয় আমরা থামছি। তাইলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে যে বিচারক নিয়োগ প্রক্রিয়া আমাদের কি হবে। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি হাসান ভাই, সেটা হচ্ছে যে শুধুমাত্র আমরা কিন্তু উচ্চ আদালতের হাইকোর্টের কথা বলছি,
আপনি একটু নিম্ন আদালতেরটা ভেবে দেখেন, আরো খারাপ, আরো ভয়াবহ। আরো ভয়াবহ ছিল। না, কিন্তু নিম্ন আদালতে তো যারা বিচারক হচ্ছেন তারা তো একটা জুডিশিয়াল পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। পরীক্ষা দিয়ে যাচ্ছেন, তারপরে তো তাদের একটা ভাইভা হচ্ছে, সবকিছু হচ্ছে। আচ্ছা। এবং সেখানে এখন তো দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন চিঠি বার হচ্ছে যে উনি আমাদের দলের কর্মী, তাই ওনাকে করা হোক, উনি আমাদের এই করেন সেই করেন। সিমিলার অবস্থা তৈরি করা হয়েছিল। হাইকোর্টের জাজ সাহেবদের চাইতে মানে অধস্তন even আদালতের। এরকম আমরা দেখেছি অধস্তন আদালতে যে কোনো জাজ কোনো অর্ডার বা জাজমেন্ট ওপেন কোর্টে দিতেন না। যদি কোনো একটু সেন্সিটিভ পলিটিক্যাল কেস হতো, ওনারা কি করতেন, আচ্ছা ঠিক আছে আমি পরে অর্ডার দিব, যে মন্ত্রণালয়ে ফোন করে এটাতে কি করব স্যার, ওই অর্ডার যখন আসছে তারপরে তারা সেটা লিখতেন। তো এটা যে শুধুমাত্র সংস্কারটা শুধু হাইকোর্টের না, রাইট, একদম লোয়ার কোর্ট থেকে শুরু করতে হবে। এবং সেক্ষেত্রে কি আপনার দীর্ঘদিন ধরে যে কয়েকটা দাবি ছিল যে সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয়, জি এরপরে আপনার এই যে বিচারক নিয়োগের জন্য একটা আলাদা নীতিমালা, জি এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু নিয়োগ, হবে? তারপরে একটা হচ্ছে খুবই বড় কাজ যে ও যেটা বললো, যেটাতে আসলে খুব কাজ করে আমাদের প্রমোশনগুলি, ট্রান্সফারগুলি যেভাবে আসলে সেগুলো হয়। মন্ত্রণালয় নির্ভর ছিল। একদম একদম তাহলে আপনি বিচারককে ধরেন আলাদা সচিবালয় হলে তো আর ওই আইন মন্ত্রণালয়ের খবরদারিটা না, থাকবে না। এই সিনহাবাবুর সাথে প্রথম যে মামলাটা নিয়ে আসলে হলো, সরকারের সম্পর্ক খারাপ সরকারের হলো, সাথে যে আসলে সম্পর্কটা শেষ হলো, Exactly. সেটা তো হইল হচ্ছে আসলে 116 ওই জায়গাটা ধরে, যে উনি একদম আমাদের মনে আছে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম স্যারকে জিজ্ঞেস করলেন যে মানে হাইকোর্ট থেকে বঙ্গভবন কত দূর, মানে এটা একটা অর্ডার এখান থেকে যেতে কতদিন আসতে লাগে? আসলে কত মাস সময় লাগে। এই যে টোন, এই টোনটাকে তৎকালীন প্রধানমন্ত্রী নিলেন না, এবং উনি বললেন, প্রধানমন্ত্রী এটার জবাব দিলেন কি, প্রধানমন্ত্রী জবাব দিলেন যে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির ক্ষমতা কেড়ে নিতে চায়। এক্স্যাক্টলি। তো রাষ্ট্রপতির ক্ষমতা মানে তো প্রধানমন্ত্রীর ক্ষমতা, কারণ রাষ্ট্রপতির তো নিজের কোনো ক্ষমতা নাই। না, উনি তো 48(3) অনুযায়ী প্রধানমন্ত্রীর সব কাজ করবেন পরামর্শ অনুযায়ী করে। তো উনি বললেন, চ্যালেঞ্জটা দাঁড়ালো ওইখানে, যেটার দুর্ভাগ্যজনক পরিণতি হলো সিনহাবাবু, সেটা হচ্ছে যে উনি ধরে নিলেন যে সিনহাবাবু ওনার কাছ থেকে এটা পার্সোনাল, স্টেটটাকে উনি মনে করলেন ওনার পার্সোনাল প্রপার্টি, জুডিশিয়ারিকে মনে করলেন পার্সোনাল প্রপার্টি, এবং উনি মনে করলেন যে এটার যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, এটা হচ্ছে ওনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া। এইরকমভাবে যখন আসলে স্টেট এবং পার্সনের মধ্যে কোনো পার্থক্য না থাকে, সেই জন্য 106 খুব গুরুত্বপূর্ণ। আপনার ট্রান্সফার কিভাবে হবে, আপনার অ্যাপয়েন্টমেন্ট কি হবে। একটা জিনিস যদি মনে করেন, আমি জাস্ট দিতে হ্যাঁ, বলছি যে নিশ্চয়ই। এরশাদ সাহেবকে আমরা স্বৈরাচার বলতাম, কিন্তু ওনার সময়ে ওনার করা মানে ওনার অ্যাপয়েন্টেড জাজেরা ওনার সংবিধান সংশোধনীকে সম্পূর্ণ বলেছেন যে অবৈধ, এবং একটা দুটো অংশ ছাড়া আর কি। হ্যাঁ, একমাত্র যিনি পাওয়ারে থাকার সময় তারা আসলে জাজ ইয়ার বিরুদ্ধে গেছে। আর এবং রিপারকাশন আপন এনি জাজ, কাউকে কোনো কিছুই করা হয় এবং এরশাদের সময় তো আপনার হাইকোর্টকে এই যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে সেটাকে বিকেন্দ্রীকরণ নিয়ে করা আসলো, হলো। এটাই সংশোধন এখন করা। কি এই যে সংস্কারের দাবিটা যে উঠছে, এখানে এই আলোচনাটাও কি আছে যে হাইকোর্টকে বিকেন্দ্রীকরণ করা? আলোচনার তো আছে, এটা নিয়ে তো অনেকেরই দাবি রয়েছে, এবং সেটা তো একটা কি বলবো ভবিষ্যতের ব্যাপার যে কি হয়। কারণ আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, আমাদের সংবিধানটি রয়েছে সেটার অনেক পরিবর্তন, অনেক জায়গায় ক্ষমতা কাঠামোর অনেক জায়গায় আপনার হাত দিতে হবে, একটা ব্যালেন্স আনতে হবে বিটুইন প্রেসিডেন্টস পাওয়ার এন্ড প্রাইম মিনিস্টার্স এইটা পাওয়ার। তো আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে কথাই বলি যে আপনি প্রেসিডেন্টকে বাদ দিয়ে দিলেন, দুইটা আমরা বেশি হতে পারবেন না, কিন্তু প্রধানমন্ত্রী অনন্তকাল প্রধানমন্ত্রী কাল থাকতে ধরে পারবেন। হতে পারবে। এটা তো হতে পারে প্রেসিডেন্টকে না। আপনি ইমপিচমেন্টের জায়গা রাখেন, কিন্তু প্রধানমন্ত্রী এখানে ইমপিচমেন্ট শব্দটাই নাই। আর সমস্ত ক্ষমতা ফলে ওনার এই কাছে। যেটা যে এটা নিয়ে তো আমাদের সামনে আসতে হবে। আমাদের চিফ জাস্টিস এটা তার ফেলিসিটেশন স্পিচে বলে দিয়েছেন, অনেকখানি ইন্ডিকেশন যে জাজেদের যে ব্যাপারটা রয়েছে, যে তাদেরকে যদি সরাতে হয়, ইমপিচমেন্ট করতে হয়, তাহলে কারা সেটা করবে? এটা কি এমপিরা করবেন? হ্যাঁ, পার্লামেন্ট করবে নাকি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল? এটা তো আপনার ষোড়শ সংশোধনী তো এখন রিভিউ হয়ে যাচ্ছে। রিভিউর জন্য ওনারা তুলেছিলেন, কারণ সুপ্রিম কোর্ট এটাকে নাকচ করেছিলেন ওনাদের পার্লামেন্টের কাছে যাওয়াটা। এইটা যেহেতু প্রসঙ্গ তুলেন, নরমালি কি রিভিউতে রায় চেঞ্জ হয়? হয়, সাধারণভাবে না, খুব একটা ধরেন হয়। এমনিতে প্রিন্সিপালটা তো হলো ও বলবে যে অ্যাপারেন্ট কোনো Error ভুল যদি, apparent on the face of the এরর record. যদি থাকে, আচ্ছা। And যেটা আছে সেটাতে কিন্তু এখন ষোড়শ সংশোধনী বাতিলের ফলে এখন তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল, এক্স্যাক্টলি, ফলে এইটা রিভিউ চাওয়া হচ্ছে কেন? এটা তো না, এটা রিভিউ তো আগেই চাওয়া হয়ে গেছে। রিভিউ আচ্ছা, চাইছিল ওই আচ্ছা, রিজিম এখন তো থেকে, এটা না, ও ওই আচ্ছা, রেজিম আচ্ছা, সরকার চেয়েছিল। সরকার তখন চেয়েছিল, চেয়েছিল এবং যে সরকার তো এটা এটাকে নিয়ে- করতে হবে। তার মানে এটা তো আর আমার ধারণা এখন যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটা তো আইনজীবীদের কোনো দ্বিমত এই জায়গাটায় নাই, আইনজীবীদের নাই, কিন্তু ধরেন আপনার বিচারকদেরও তো নাই নিশ্চয়ই। না, তারাও না, চান বিচার না বিভাগ এটা। তো চায় এটা। বিচারক তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলই চায়। এখন একটা অদ্ভুত জিনিস বলি, মানে এটার একটা
ফালাসি যে যারা এমপি আছেন অনেকেই কিন্তু কোর্টে প্র্যাকটিস করেন। হ্যাঁ, করেন। যদি এটা পার্লামেন্টের কাছে পাওয়ারটা থাকে, তারা যখন কোর্টে ঢুকবেন সব বিচারপতি তো উল্টো দাঁড়িয়ে যে তাদেরকে যে right. আমার চাকরি বাঁচানোর জন্য তো আপনারা রয়েছে। যেসব কারণে ষোড়শ বাতিল করা হলো এক্স্যাক্টলি রাইট। এবং ওই পার্লামেন্টকে তখন তো উনি সিনহাও এটা বলছিলেন যে ব্যানানা ব্যানানা রিপাবলিক। না, ওনার বিরুদ্ধে তো খ্যাপার অনেকগুলো শব্দ আছে এবং উনি বলেছিলেন যে রাজনীতি থেকে আমিত্ব দূর করতে হবে। ওইগুলোই। শব্দটা তো ছিল ওইখানে। আচ্ছা, আরেকটা বিষয় কাইম ভাই, সেটা হলো যে যেসব জায়গায় সংস্কার লাগবে বলে মনে করেন বিচার বিভাগ, আমরা তো একটা সময় পর্যন্ত বিচার বিভাগে কথা বলাটাও রিস্কি ছিল। হ্যাঁ, risky সেটা এখন তো খোলামেলা কথা বলছি, যেমন অনেক ভাই বললেন যে এখন বিচারকের সামনে গিয়ে বলা যাচ্ছে যেটা হয় নাই, এটা আপনি ভুল করছেন। ফলে এটা ভুল করেছেন। ফলে এইটা একটা বড় জায়গা যে আরো কোথায় সংস্কারটা লাগবে, এবং সেটা সব তো আর ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে খুব কঠিন। যেমন সংবিধান সংশোধনের কথা বললেন, এটা তো পারবে না, এটা তো নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট এসে। আমার কাছে ফলে সেই সংস্কার জায়গাটা যাবো, একটা বিরতি নিয়ে আপনার কাছে আসছি। দর্শক, আরেকটা বিরতি সময় হলো, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি বিচার বিভাগ ও পুলিশের সংস্কার নিয়ে, যে কিভাবে এটি হবে, চ্যালেঞ্জগুলো কোথায়। কারণ ভাই, একটা বিষয়, গত 14ই আগস্ট আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে তারা বিচার বিভাগ সংস্কারে হাত দিয়েছেন এবং 10 দিনের মধ্যে বিচার বিভাগের কর্মকর্তাদেরকে বলেছেন সম্পদের হিসাব দিতে হবে। প্রশ্নটা হলো যে সম্পদের হিসাব নিয়ে অনেক দিন ধরেই আলোচনা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের 79 সালের আইন অনুযায়ী ওনারা দেন নাই। এবং যেটা বারবার বলা হয় যে কেউ যদি সম্পদের হিসাবটা ঠিক মতো দেয়, বাধ্য হয়, করাপশন অটোমেটিক অর্ধেক নাই। এবং বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এইটা একটা বড় কাজ দেবে? নিশ্চয়ই বিচার বিভাগ না, যে কোনো জবাবদিহিতার ক্ষেত্রে আমাদের এখানে দুর্নীতিকে যদি আসলে আপনি কমাতে চান, বিচার বিভাগের দুর্নীতিকে যদি আপনি আসলে কমিয়ে আনতে পারেন, তাহলে এটা শুধু বিচার বিভাগকে না, অন্যান্য বিভাগকেও আসলে দুর্নীতি কমিয়ে আনার ক্ষেত্রে সাংঘাতিক রকম মানে খুবই বড় একটা রোল প্লে করবে। এবং এটা একদম বাধ্যতামূলক করা করা এখন উচিত। যে আইনে যেটা আছে বাধ্যতামূলক না, এটা বাধ্যতামূলক করা উচিত, অ্যাপয়েন্টমেন্ট লেটারে থাকা উচিত যে আসলে এটা হচ্ছে আপনার যেই শর্তে আসলে আপনাকে যেসব শর্তে নিয়োগ দেওয়া হলো, যেসব শর্তে নিয়োগ দেওয়া হলো সেটার মধ্যে এইটা একটা, এটাকে আসলে ওইখানে আসলে বাধ্যতামূলক করতে হবে। তাহলে তারাই আসবে যারা হচ্ছে আসলে ট্রান্সপারেন্ট থাকতে পারবে। যারা মনে করবে না, তারা আসবে না। কিন্তু আপনি যদি এইটুকু করতে পারেন, শুধুমাত্র বিচার বিভাগ এবং শুধুমাত্র মানে পার্লামেন্ট মেম্বারদের এই দুইটা জায়গাকে যদি আসলে আপনি তাদের নিয়ন্ত্রণের মধ্যে ট্রান্সপারেন্ট করতে পারেন, যে তাদের প্রপার্টিটার কেবলমাত্র হিসাবটা তাদের ঠিক মতো দিতে হবে। এবং আরেকটু জায়গা শুধুমাত্র দিলে হবে না, যেমন ধরেন আমরা পার্লামেন্ট মেম্বারদের পাবলিক করতে হবে না, পাবলিকও করেছে, হিসাব পেয়েছি না আমরা, একজনের 1400 গুণ পেয়েছি যারা প্রার্থী হয়েছে, প্রার্থী যারা হয়েছে, কারো 1400 গুণ বেড়েছে, কারো 500 গুণ বেড়েছে, কারো 300 গুণ বেড়েছে, কিন্তু তাদের এর জন্য কোনো কনসিকুয়েন্স ফেস করতে হয় না। সো আমাদের দেশে যে প্রবলেমটা হয়, আমরা ধরে নিই যে এটা হওয়ার মানে তো হচ্ছে এমনিতেই অটোমেটিক্যালি শেষ। তো আমাদের এখানে এরকম ব্যয়াপনা হয়েছে যেটা অটোমেটিক্যালি শেষ হয় না। তার মানে আপনাকে আইনটা তো এটা থাকতে হবে যে সে যদি আসলে এর কোনো ধরনের সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারে, তাহলে ওইটা ফেরত দিতে হবে এবং তার চাকরিটা চলে যাবে। রাইট। আমি একটু ওনার সাথে দ্বিমত পোষণ করি। আচ্ছা, উনি বলছেন বিচার বিভাগ এবং পার্লামেন্ট, নো, পুলিশ বাদ যাবে কেন? পুলিশ বাদ যাবে কেন? সরকারি কর্মকর্তা আমলারা বাদ যাবে কেন? যদি বলি আসাদুজ্জামানের কথা যদি বলি, আমলারা বাদ যাবে কেন? আমলারা বাদ যাবে কেন? আমি বাদ দেওয়ার কথা বলছি না, কিন্তু আপনি কোথাও থেকে শুরু করবেন। উনি বলছেন যে এমফাসিস করা যে এই দুটি ঠিক হলে জায়গা থেকে তো আপনি শুরু করবেন। প্রথম থেকে আপনি একটা সচিবের বাড়ি থেকে কথা নেই বাড়তে নেই 3 কোটি টাকা, সচিব তো অনেক বড় পোস্ট, আপনার পিয়নের বাড়িতে তো আপনি পাচ্ছেন। এটা তো আরো ইন্টারেস্টিং জিনিস। আমাদের শেখ হাসিনা একদম ক্লিয়ারলি হাসতে হাসতে বলেছেন 400 কোটি টাকার কার্ডটা কেড়ে নিয়েছি। আপনি কেন তাকে পুলিশের কাছে দিলেন না? কেন তার তারপরে শাস্তিটা কি? আমি তো তার কার্ডটা নিয়ে নিয়েছি। আহা, কি আনন্দের কথা। তো এই মেসেজগুলো এখন ধরেন এই যে অন্তর্বর্তী সরকারের এই এখতিয়ার তো আছে যে 1979 সালের যে আইন, সরকারি কর্মচারী আইন, সেই আইনটাকে আরো শক্তিশালী করে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে সম্পদ হিসেবে বাধ্য করা। আইন তো আছে, অধ্যাদেশ জারি করে করতে পারে। এটা তো কোনো মানে ওরকম সংবিধান সংশোধনের ব্যাপার না। উনি যেটা বলছেন যে এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা সার্ভিস রুল থেকে শুরু সব জায়গায় যে প্রতি বছর তোমাকে এটা জমা দিতে হবে while you are joining, এবং সন্দেহজনক হলে সেটা ইনভেস্টিগেশন হবে। এক্স্যাক্টলি। এবং সেটার জন্য দুদককেও সংস্কার করতে হবে। পারমিশন এখন যেগুলি করেছে, যে সন্দেহ হইলে তারপর অনুমতি লাগবে, এইগুলি কিছু এতদিন দুদককে একটা নখ দাঁত ছাড়া একটা জিনিস করে রাখা হয়েছিল তাদের ইচ্ছা মতন। এবং দুদকের মধ্যেই যে দুর্নীতি হয়েছে সবকিছু বাদ দিয়ে দুদকের যিনি প্রধান আইনজীবী তার কথাই যদি বলি, তার কথাও যদি কেউ এখানে নিয়ে আসে, দেখতে পাবেন যে তার সম্পত্তি কত হয়েছে। ওনারা মামলা করেছেন যে ডক্টর ইউনূসের
আইনজীবী ডক্টর ইউনূস না, গ্রামীণ টেলিকমের যারা আইনজীবী ছিলেন, দ্যাট ইজ লেবার ইউনিয়নের, তারা প্রতি কেসে 6 লাখ টাকা করে পেয়েছেন 12 বছর মামলা করে, এবং সবকিছু মিলে এটার অ্যামাউন্ট এসছে 16 কোটি এটার বিরুদ্ধে। কিন্তু ওই আইনজীবী শুধুমাত্র এই মামলা করার জন্য লোয়ার কোর্টে 26 লক্ষ টাকার বিল করেছেন। তাহলে তার বিরুদ্ধে হবে না কেন? আমি একটু পুলিশের প্রসঙ্গে যাই। ধরেন বিচার বিভাগ তো আমরা বললাম যে অনেকগুলো সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, হয়তো এটা দেখতে আরো সময় লাগবে, হয়তো কয়েকটা মাস দেখতে হবে যে আসলে কি পরিবর্তন হচ্ছে। কিন্তু পুলিশ বাংলাদেশের মানুষের সবচেয়ে ঘনিষ্ঠভাবে যেতে হয়, একদম পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে মামলা করা। কিন্তু পুলিশের প্রতি মানুষের আস্থার ঘাটতিটা বছরের পর বছর ধরে নানা ঘটনা তৈরি হয়েছে, এবং আমরা দেখলাম যে এই আন্দোলন অভ্যুত্থানের পরে পুলিশ দীর্ঘদিন কাছে বা থানায় যেতে ভয় পেয়েছে, আস্থার সংকটটা ছিল না। এখন দাবি উঠছে যে, বা ডিসিশন হয়ে গেছে যে লোগো চেঞ্জ হয়ে যাবে না, তারপরে ড্রেস চেঞ্জ হয়ে যাবে। ড্রেস এবং লোগো চেঞ্জ হয়ে গেলে সংস্কার হয়ে যাবে? প্রশ্নই ওঠে না। এটা তো হচ্ছে একটা কেবলমাত্র এইটুকু ইন্ডিকেট করে যে তারা এতই ঘৃণিত হয়েছে যে তারা আর আগের পোশাকে পর্যন্ত আসলে উপস্থিত হওয়ার সাহস করছে না। এবং আসলে বাংলাদেশে যেটা ঘটলো, যেহেতু আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, আওয়ামী লীগকে আমি অনেকবার বলেছি যে এটার ডেথ সার্টিফিকেট ইস্যু করা উচিত, কারণ এটার পলিটিক্যাল পার্টি হিসেবে নাই। ও হচ্ছে পুলিশ লীগ, আমলা লীগ, বিচারক লীগ, এগুলি দিয়ে আসলে চলতেছিল। ওর পিপলের সাথে কোনো কানেকশন ছিল না। তো সবচেয়ে বেশি ব্যবহার করেছে, সামনে ব্যবহার করেছে পুলিশকে, পেছনে ব্যবহার করেছে বিচার বিভাগকে, এই আওয়ামী লীগ সরকার নামে যে সরকার ছিল। সেই জন্যে পুলিশ যে এইভাবে ব্যবহার করা যায়, ওটা ব্রিটিশ একদম ধরেন, আপনারা জানেন আমাদের এখানে যারা আইনটা বানালো ব্রিটিশ, এটা হলো সিপাহী বিদ্রোহের পরে ধরেন এগুলিকে কম্বাইন করা, মানে দমন করার জন্য, শুধুই দমন করার জন্য। ওর এখানে আয়ারল্যান্ড, মানে নট ফর সার্ভিস টু পিপল। না, আমরা মনে করি, আপনি বলছিলেন যে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, এটা হচ্ছে ইংল্যান্ডের জন্য, আয়ারল্যান্ডের জন্য না। পুলিশ জনগণের বন্ধু শুধুমাত্র ওই লোগোর মধ্যে লেখা আছে, বাকিটা তো আপনি জানেন। তো ক্রমাগত এদের উপরে মানুষের যে ক্ষোভ বিক্ষোভ এগুলো জমতেছিল, এবং ওনারা তো বারবার বলেছেন, ওনারা তো অনেক সময় একদম এরকম মিটিংগুলি তো আপনাদের মাধ্যমে, মানে গণমাধ্যমে এসছে, যে তারা নিজেরা বলছে যে আমরা সরকার টিকিয়ে রেখেছি, এবং অনেক থানার ওসি তো সরাসরি নির্দিষ্ট একটা প্রতীকে ভোটও চেয়েছেন, রিপোর্ট চেয়েছে, স্টেজে উঠে এরকম জয় বাংলা বলে স্লোগান, জয় বাংলা ঠিক আছে, জাতীয় স্লোগান, পুলিশের ড্রেসে, পুলিশের ড্রেসে আপনি পারেন। এবং এই যে 79 সালের আইনে কিন্তু এটাও আছে যে রাষ্ট্রীয় পদে থেকে আপনি কোনো রাজনৈতিক স্লোগান দিতে পারবেন না, তো আপনি কিন্তু বছর পর বছর ধরে এটা ভায়োলেট করলেন, এটা দিচ্ছে, এবং এটা হচ্ছে এইগুলোর ভেতর দিয়ে প্রমোশন পেয়েছেন। এটা প্রমোশনের ব্যাপার হয়েছে, যে যত বেশি বেহায়া হইতে পারছে, যে যত বেশি, আপনি জানেন যে জয়নুল আবদিন সাহেবকে হারুনের উত্থান দেখেন, বেনজিরের উত্থান দেখেন, যে যত বেশি গুম করছে, যে যত বেশি নির্যাতন করছে, যে যত বেশি চুরি করছে, কতবার তারা আসলে সেরা পুলিশের পদক, শুদ্ধাচারের কতবার তারা শুদ্ধাচার সার্টিফিকেট পেয়েছে। সো এই যে প্রক্রিয়া, মানে আপনি পুলিশকে যে ইচ্ছা করলে এইভাবে ব্যবহার করতে পারেন, আপনার দলীয় বাহিনী হিসেবে যে ব্যবহার করতে পারেন, প্রথম সংস্কারের জায়গায় ওরা প্রশ্নটা তুলছে। এবার তো তারা তাদের যে দাবিটা, তাদের ভেতর থেকে যেটা এসছে, কিংবা পুলিশ সংস্কার আইন যেটা ধরেন 2007-এর যেটা করেছিল, হ্যাঁ ওটা তো আর আলোচনায়, ওটা আলোর মুখ দেখে নাই কখনোই। কিন্তু সেইটাও যদি হইতো, কিংবা এইবার যে দাবিগুলি করছে এইগুলিও যদি আপনার ধরেন বিবেচনার মধ্যে নেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে কিছু পরিমাণ, আমি বলি প্রত্যেকটার হচ্ছে ন্যূনতম শুরু করার কাজটা করা যাবে। বাকি অনেক জিনিস লাগবে। বাংলাদেশকে যদি আপনি একটা সিভিলাইজড রাষ্ট্র বানাইতে চান, তাহলে তো ধরেন বিচার বিভাগের, ধরেন আমরা বিচার বিভাগের কথা বললাম, তো আইন যদি ধরেন আপনার ডিজিটাল সিকিউরিটি আইন থাকে, তো সেখানে যদি ম্যাজিস্ট্রেটের কাছে আপনাকে নিয়ে যাওয়া হয়, সে কি করবে? সে তো এই আইন অনুযায়ী বিচার, সে আইনের বাইরে যেতে পারবে, সে তো আইনের বাইরে যাইতে পারবে না। তার মানে আপনাকে করতে হবে অনেক কিছু, কিন্তু শুরু করতে হবে কোত্থেকে? আমাদের আলোচনার বিষয় এই সময় এটা হইতে পারে। রাইট। অনেকবার আপনার কি মনে হয় যে পুলিশের সংস্কারের একটা জায়গা বুঝতেছি যে পোশাক মনোগ্রাম চেঞ্জ হবে, এটা তো নিশ্চয়ই তাহলে সংস্কারের পর্যায়ে না, তাহলে কি করে? আপনি যদি বলে দেন কালকে থেকে পুলিশ ঘুষ খাবেন, এটা সম্ভব? নো, বাট ওই যেটা কাইয়ুম ভাই বললেন যে শুরু করতে হবে, দেয়ার হ্যাজ টু বি, যারা এরকম করছেন বা হয়েছে তাদের বিচারের সম্মুখীন করতে হবে। আচ্ছা। এবং নট অনলি দ্যাট, একটা এক্সাম্পলারি শাস্তি দিতে হবে। মামলা হয়েছে অনেকগুলো, অনেক মামলায় অনেক পুলিশের অনেক সেগুলোতে হয়তো সময় কর্মকর্তারা, বাট এগুলোকে যদি ফাস্ট ট্র্যাক করা যায়, মনে করেন এখন হারুন সাহেবকে বা আরেকজনের কি নাম, বিপ্লব সাহেব, বা
এদেরকে যদি নিয়ে আসা হয় সামনে, যে তারা যে অন্যায়গুলো করেছেন দলীয় ক্যাডার হয়ে হোক বা উপর থেকে নির্দেশ পেয়ে হোক, তাদেরকে যদি করা হয়, তাহলে কিন্তু বাকিরা একটা মেসেজ পাবে যে নো, উপর থেকে অর্ডার আসলেই ইলিগাল অর্ডার বাই আমি জাস্ট প্রমোশনের জন্য এই কাজগুলো করব না। কিন্তু অর্ডার আসার পরে ওনারা যদি ফলো না করতেন, ওনার চাকরি থাকতো? লেট মি পুট ইট দিস ওয়ে, আমার বাবা পুলিশে ছিলেন, আপনার বাবা আইজিপি ছিলেন। 90 সালের আন্দোলনের সময় ওনাকে একটা অর্ডার দেওয়া হয়েছিল, তখন তৎকালীন হোম মিনিস্টার মাহমুদুল হাসান সাহেব বলেছিলেন, হি স্ট্রেট রিফিউজড। ওনাকে বলা হয়েছিল যে শেরাটন এরিয়া এবং ওই শাহবাগ এরিয়াতে কোনো পুলিশ ফর 2 ঘন্টা থাকবে না, ওখানে ওনাদের বাহিনীরা কাজ করবে। আচ্ছা, হি সেড যে অ্যাজ লং অ্যাজ আই এম অ্যালাইভ, হি ওয়াজ দেন, উনি তখন ছিলেন ডিএমপির কমিশনার, যে আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত পুলিশ তার দায়িত্ব করে যাবে এখানে ছাত্রদের উপরে, আপনারা কেউ অ্যাটাক করতে পারেন না, আমরাও করবো না, ওরা মিটিং মিছিল করছে, করতে দিন। এই কথাটা, এই ডিফেন্সটা উনি দেখেছিলেন রাত 8টায়। পরের দিন সকাল 9টার সময় ওনাকে ওএসডি করে ট্রান্সফার করে দেওয়া হলো। আচ্ছা। সো দিস ওয়াজ দ্য সিচুয়েশন। সো ইয়েস, গাটস যদি থাকে, যদি বলে প্রত্যেকেই, তাহলে আই বিলিভ যে তাদের পরবর্তীতে ফেরত আসতে পারবেন। অ্যান্ড এই হারুন সাহেবদের বা ঈদের আরেকটা যেটা দরকার সংস্কারে, যে কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড ছিলেন এমন কাউকে পুলিশে নেওয়া, মানে আপনি ছাত্র জীবনে অমুক দল করেছেন বলে আপনার প্রমোশনটা দ্রুত হবে, এক্স্যাক্টলি, অথবা আপনি চাকরি পাবেন ওই কোটায়। তাহলে মানে আমরা তো শুধু কোটা জানতাম, কিন্তু পলিটিক্যাল কোটার কথা কিন্তু আলোচনায় নাই। এক্স্যাক্টলি, কোটা ছিল মুক্তিযুদ্ধের সন্তান, কিন্তু পলিটিক্যাল কোটা কি? আপনি যেরকম ড্রেস চেঞ্জ করতেছেন না, এখন লোগো চেঞ্জ করতেছেন, আপনি ওই ক্লজটা এখন ঢোকান অ্যাপয়েন্টমেন্টে, এই ক্লজটা এখন ঢোকান যে আপনি এখন থেকে কোন ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে পুলিশে চাকরি পাবেন না। দেখেন আপনি দিন এন্ড দের কমে যাবে, একদম অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আপনি করাপশনটাকে এরকম চেক দেন যে আপনার প্রতি বছর, আমরা তো বারবার বলি যে আপনি প্রতিষ্ঠানকে, আইনগুলোকে যদি ঠিক করা যায়, এক্স্যাক্টলি, এটা অটোমেটিক ঠিক হয়ে যায়। আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা বিরতি সময় হলো, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবার স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি বিচার বিভাগ ও পুলিশের সংস্কার নিয়ে। আমাদের সঙ্গে আছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক এবং রাষ্ট্রচিন্তার সঙ্গে যুক্ত সংবিধান গবেষক আইনজীবী হাসনাত কাইম। কাইম ভাই, পুলিশের সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে, কিভাবে হবে সেটা দীর্ঘ সময়ের ব্যাপার, কিন্তু এই মুহূর্তে ধরেন সাধারণ মানুষ থানায় যাবে, কালকে সেটা জিডি করবে, কিংবা ধরেন সে পুলিশ ভেরিফিকেশন লাগবে, কালকে যে মানুষটা যাবে, আজকে যে যাবে, সে কি 5 তারিখের আগে যে পুলিশ, এখন কি সেই পুলিশ পাচ্ছে, নাকি কিছু চেঞ্জ হয়েছে মনে হয়? যদ্দূর আমি মানে মানুষের কাছ থেকে যেটা জানছি, এখন পর্যন্ত তো পাওয়া যাচ্ছে না ঠিক মতো, মানে ওরা অনেক জায়গায় আসলে চেয়ার টেবিলই নেই। হ্যাঁ, অনেক থানা তো পুড়িয়ে দেওয়া হয়েছে। তো তারপরেও আসলে আচরণের একটা ধরেন, মানে আমি সেই প্রশ্নটা আচরণের পরিবর্তন এসেছে কিনা, আসলে আচরণের একটা সত্যি পরিবর্তন হয়েছে, এটা আমাদের অনেকের যে কাছ থেকে আমরা এটা শুনছি। আমি একটা জিনিস একটু করি, এখন যে অবস্থা হচ্ছে, আগে আসলে পুলিশের দায়িত্ব ছিল আমাদেরকে প্রোটেকশন দেওয়া, এখন আমরা পুলিশকে প্রোটেকশন দিচ্ছি, পরে অনেক জায়গাতেই আমরা নিজেরা পুলিশকে প্রোটেকশন দিচ্ছি। না, ছাত্ররা তো তাই করেছে, রাস্তায় ট্রাফিকের পুলিশ একটা প্রয়োজনীয়, আমাদের দৈনন্দিন জীবনে পুলিশ এই প্রতিষ্ঠানটা আমাদের জন্য প্রয়োজনীয়, কিন্তু তাদের আসলে ওই অবস্থাটা নাই, অনেক যেটা বললো, সেই জন্য আর্মিকে দিয়ে তাদেরকে আসলে অনেক সময় হেল্প করতে হচ্ছে, ছাত্ররা গিয়ে হেল্প করছে, ছাত্ররা তাদেরকে সহায়তা করতেছে। এবং এখন রিয়েলি আপনি যদি বলেন এটা একটা খারাপ পরিস্থিতিতে হয়েছে, কিন্তু এখন যদি আপনি দেখেন তাহলে অনেকাংশে যে পুলিশ এবং আসলে আমাদের নাগরিকরা যে বন্ধু, এইটার এক ধরনের দেখা যাচ্ছে, এক ধরনের ম্যানিফেস্টেশন এখন পাবে না। তার মানে এইটা একটি পরিবর্তনের সূচনা। মানে আপনার কি মনে হয় যে পুলিশের উপর দিয়ে ঝড়টা গেল, এবং পুলিশ সম্পর্কে যে অ্যাপারেন্টলি মানুষের ধারণা, যে একটা নেগেটিভ ধারণা বছরের পর বছর নানা ঘটনা তৈরি হয়েছে, এইটা একটা পুলিশের চেঞ্জ হবার একটা সুযোগ? অবশ্যই। এখন একটা যেটা ব্যাপার হচ্ছে, পুলিশকে হিস্টোরিক্যালি পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে, বাট এত অ্যাবিউজ বোধ হয় অন্য কোনো রেজিমে কখনো হয়নি। এটা অনস্বীকার্য। সেই অ্যাজ ইউ সে, যে ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল দমনের জন্য, তাদের জন্য, সো সেটাই কন্টিনিউ হয়েছিল। কিন্তু এইবারে প্রথম দেখা গেল যে, আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন, একটা যে একটা মারি একটা মরে বা আহত হয়, বাকিগুলো তো সরে না। সো পুলিশ প্রবাবলি এতদিনে একটা জিনিস এইবার তাদের বোঝার ক্ষমতা হয়েছে যে, জনগণ যদি সবাই যদি এক হয় তাহলে গুলি ফুরিয়ে যাবে, কিন্তু কোনো হবে না, এই মানুষের মিটবে না। সো এটা থেকে দিস ইজ এ বিগ লেসন আই উড সে ফর অল দ্য পুলিশ অফিসার্স, যে না,
তাদের দায়িত্ব এইভাবে না, যেভাবে এবার আর্মি তাদেরকে কি বলবো, আর্মিদের উপরে থেকে এসছে যে না আমরা কোনো সিভিলিয়ানের উপরে গুলি চালাবো না, 2-1টা ঘটনা ছাড়া বোধহয় না, কোথাও এরকম আর্মি ঘটেনি। গুলি চালায়নি এবং আর্মি শুরু থেকে এই মুভমেন্টে বেশ নিউট্রাল ছিল, বরং উল্টো আমরা দেখেছি যে পুলিশ বা ইরা যখন আসছে তারা ফাঁকা গুলি করে হ্যাঁ, তাদেরকে সরিয়ে disperse দিয়েছে, করেছে। right. So police should take a lesson from this, যে the moment they will start যে মানুষের বিরুদ্ধে যাওয়া যাবে না। এক্স্যাক্টলি সার্ভিং পিপল, তাদের যেটাই জনগণকে সার্ভিস দেওয়া, সেটা যখন শুরু করবে জনগণই অ্যাকচুয়ালি এসে তাদেরকে তাকে উল্টো প্রোটেকশন সার্ভিস দেবে। রাইট রাইট। কারণ তার মানে এই যে পরিবর্তন সূচনাটা হলো, আপনার কি মনে হয় যে হুট করে তো একটা বাহিনী চেঞ্জ করা সম্ভব না, এখানে আইনি সংস্কারটা লাগবে পুলিশের? খুবই, প্রথমত হচ্ছে তার ম্যানুয়াল চেঞ্জ করা লাগবে। এরা একটা দুইটা আমি বলতেছিলাম যে আসলে একটা ধরেন পুলিশ আইন 2007 বলে ওরা একটা প্রস্তাবিত ছিল। আপনি প্রস্তাবটা দেখলে দেখবেন যে ওরা কমিশন করার কথা বলছে, তাদের নিয়োগটা এরকম 10টা-12টা বড় রকমের চেঞ্জের কথা তারা বলছিল। এর বাইরেও এইবারের যে লেসন, সেখান থেকে ধরেন একদম বাকি কিছুদিন আগে আসলে পুলিশদের অ্যাসোসিয়েশন থেকে যারা আসলে সাধারণ পুলিশ, তারা কিন্তু এক ধরনের দাবিনামা উত্থাপন করেছে এবং সেইখানে পুলিশকে যেন আসলে প্রফেশনাল প্রয়োজনের বাইরে রাজনৈতিকভাবে ব্যবহার করা না যায়, সেই জিনিসটা তারা নিজেরাই তাদের প্রোটেকশনের জন্য কিংবা ভালোর জন্য চাচ্ছে। তারা তো তাদের নিজেদের বাচ্চা মারা গেছে এই আন্দোলনে, এবং যার নিজের বাচ্চা মারা গেছে সে তো পুলিশের গুলিতে পুলিশের বাচ্চা মারা গেছে। এইটা তো ধরেন এর চাইতে মানে এটা তো একটা বড় ট্র্যাজেডি, এর চাইতে বড় ট্র্যাজেডি কি হইতে পারে? এবং তো এই ঘটনাগুলি তো তাদের জন্য পুরো, আমার ধারণা, আমি 71-এর কথাটা বলছিলাম আগেও, এইবার ধরেন মিডিল ক্লাস আপার মিডিল ক্লাসকে ওই যে আর্মির যে ভদ্রমহিলা বলেছিলেন, আর্মির ওই 2 তারিখের মিটিংয়ে না 3 তারিখে হলো ওই মিটিংটা, কোনটা যে মিটিংয়ে 4 তারিখে না আর্মির জেনারেল যখন সমস্ত ইয়েদের ডাকলেন 3 তারিখে সেই মিটিংয়ে একজন ভদ্রমহিলা, তিনি খুব টাচি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলেন। তিনি বলেছিলেন যে মা হিসাবে এই মৃত্যুগুলি আমাকে স্পর্শ করছে এবং বাংলাদেশের সমস্ত মা এই প্রথমবার মৃত্যু দ্বারা আসলে মৃত্যুর স্পর্শ পাচ্ছে। সো আমাদের আসলে বাচ্চাদেরকে রক্ষা করা দরকার, আমাদের বাচ্চাদেরকে হত্যা করার জন্য গুলি ব্যবহার করা যাবে না। আমি বলছি যে এইটাকে হালকাভাবে নেওয়ার আমাদের কোনো সুযোগ নাই। আমাদের জন্য, সমাজের জন্য এটা অনেক বড় লার্নিং। আমি দেখছি যে এখনো পর্যন্ত ধরেন ট্রমাটাইজড আমাদের বাচ্চারা, আমাদের মায়েরা এখনো ভিডিওতে, আজকেও তো মারা যাচ্ছে হাসপাতালে যারা ভর্তি, মারা যাচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে। তাদের অনেকের কোনোদিন চোখ ফেরত পাবে না, অনেকের হাত ফেরত আসবে না, অনেকের পা ফেরত আসবে না। মানে আমরা এই একটা জেনারেশনকে আসলে আমাদের ধরেন এই ট্রমাটাইজড একটা জেনারেশন আমরা পাইছি। সো এইটার থেকে যে লেসনটা নেওয়া দরকার, আমার কাছে মনে হয় 3টা জিনিস প্রাথমিকভাবে করা দরকার। যে ওনাদের লোগো চেঞ্জ করা হচ্ছে, ওনাদের ধরেন ড্রেস চেঞ্জ করা হচ্ছে, একই সাথে একদম ওনাদের জন্য আসলে যে সার্ভিস রুলটা পুলিশের জন্য যেগুলি আসলে বাধ্যতামূলক করা দরকার, সেই রকম একটা গাইডলাইন ওইখানে করা দরকার যে আসলে পুলিশ কি করতে পারবে, কি করতে পারবে না, কি করলে আসলে তার শাস্তি হবে, কি না করলে কি আসলে হবে। এবং সেইখানে তার ট্রান্সপারেন্সি থেকে শুরু করে মানে তার অর্থনৈতিক এবং তার আচরণগত, এই 2টা জায়গাকে আসলে খুব ইয়ে করা দরকার। আরেকটা জায়গাকে খুব পরিষ্কার করে বললে আমি যে আলাদা করা দরকার, বিচার বিভাগের কথা বলতেছিলাম তো আমরা, ক্রিমিনাল জাস্টিসের একটা বড় অংশ আসলে পুলিশের হাতে। রাইট, কারণ আপনার পুলিশের এবং মূল ফাঁকটা হচ্ছে পুলিশের তদন্ত প্রতিবেদন। তদন্ত প্রতিবেদন ত্রুটিপূর্ণ থাকলে বিচারক কি করবে? তদন্ত কোনোভাবেই পুলিশের কাছে রাখা যাবে না। এখনো তদন্ত একটা আয়োগ বানাইছে, কিন্তু এটা না, পুলিশ থেকে তদন্তকে আলাদা করতে হবে। আরেকটা জিনিস করতে হবে, আমরা বলছি, এটা বলে আমি শেষ করি, যে পুলিশের বিরুদ্ধে কোনো এলিগেশন আসলো পুলিশ তদন্ত করবে না, রাইট। এইটা তো বহু বছর ধরে বলা হচ্ছে, অনেকদিন থেকে বলতেছে, আমরা রিড করেছি এটা, যখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ তদন্ত করলে সেই কি আসবে, তদন্ত করবে, এটা হবে না। এই জায়গাগুলি যদি শুরু করা যায়, বলেন একটা সহজ জিনিস, সাগররুনি, হ্যাঁ, এখনো আমরা তদন্ত রিপোর্ট পেয়ে যাচ্ছি, 115-20 বার সময় নেওয়া হলো তদন্ত প্রতিবেদন, আর আলোর মুখ দেখছেন সাগররুনি। এখন কি হবে সাগররুনির? কল্পনা চাকমা না, সাগররুনির কেসটা কি হবে শেষ পর্যন্ত? এটা কি আলোর মুখ দেখবে? আশা করি এখন এটা আলোর মুখ দেখবে, আচ্ছা আশা করছি। কিন্তু তদন্ত তো এখনো র্যাবের হাতে আছে,
আপনার তদন্ত সংস্থা তো চেঞ্জ করতে হবে তদন্ত সংস্থা চেঞ্জ তো অবশ্যই করতে হবে, এবং তার আগে তদন্তকারী যে অফিসার আছেন এতদিন ধরে যিনি ছিলেন তার ব্যাপারে আগে একটা ইনকোয়ারি করা উচিত যে কেন এতদিন সময় নেওয়া রাইট, হলো। কারণ ওনার ভাষ্যটা খুব জরুরি, ওনার যে কাছ কেন থেকে জানা উচিত। তথ্য উনি পাচ্ছেন না। জানালে তারপরে বোঝা যাবে কেন তদন্ত হচ্ছে না। রাইট, তো আমার মনে হয় যে খুব শীঘ্রই এটা জনসমক্ষে আসবে। এটা একটা এই আশাবাদ নিয়ে আমরা আজকে শেষ করতে চাই। আমি অনেক ধন্যবাদ অনিকার হক, অনেক ধন্যবাদ দর্শক। আজকে আমরা দর্শকদের বিচার বিভাগ এবং পুলিশের সংস্কার নিয়ে কথা বলছি। আমরা যেটি বিশ্বাস করতে চাই যে পুলিশ জনগণের বন্ধু, এটি বলা হতো, কিন্তু এটি কার্যকর হবে, এবং এই একটি বিরাট অভ্যুত্থান বা গণ আন্দোলনের মধ্য দিয়ে পুলিশের উপর যে ঝড়টা গেল, এই ঝড় থেকে তারা শিক্ষাটা নিন যে জনগণ সঙ্গে না থাকলে রাষ্ট্রীয় যে শক্তি বা পলিটিক্যাল ফোর্স তারা তাকে রক্ষা করতে পারবে না। জনগণের কাছে থেকে আসতে হবে। ভালো থাকবেন।